সো সারফেস এনার্জি এর ম্যাথ এইভাবেই করতে হবে। সো এই ম্যাথগুলো তেমন টাফ কিছু না। আর এরপর টাইপ 13 যেটা, টাইপ 13-এ আছে যে টেম্পারেচারের সাথে সাথে সারফেস টেনশন কীভাবে চেঞ্জ হয়। একটা ফর্মুলা আছে যে টি ইজ ইকুয়াল টু T01 মাইনাস আলফা টি। মানে কোনো একটা টেম্পারেচারের সারফেস টেনশন যদি ক্যাপিটাল টি হয় আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার সারফেস টেনশন যদি T0 হয়, তাহলে টি ইজ ইকুয়াল টু T0 1 মাইনাস আলফা টি। মানে যত তোমার টেম্পারেচার বাড়বে তত সারফেস টেনশন কমবে। মানে এরকম একটা গ্রাফ দেখা যায়। যত তোমার টেম্পারেচার কমাবো তত সারফেস টেনশন, যত টেম্পারেচার বাড়াবো তত সারফেস টেনশন কমবে। টি ফর টেম্পারেচার, টি মানে হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আর টি হচ্ছে সেন্টিগ্রেড ইউনিটে, ঠিক আছে? টি এর ইউনিট হচ্ছে সেন্টিগ্রেড। সো তোমাকে যদি বলে আলফার ভ্যালু হচ্ছে দিয়ে দিবে, আলফাকে বলা হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ সারফেস টেনশন। সো তোমাকে যদি বলা হয় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সারফেস টেনশন হচ্ছে এত, ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সারফেস টেনশন হচ্ছে 74 × 10⁻³ নিউটন পার মিটার। সো জিজ্ঞেস করলো 20 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি, এটা হচ্ছে T0-তে সারফেস টেনশন মানে T0, মানে যখন টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বলছে যখন 20 ডিগ্রি সেন্টিগ্রেড তখন সারফেস টেনশন যদি সারফেস টেনশন 72 × 10⁻³ হয়, দেন সারফেস টেনশনের কোএফিসিয়েন্ট বের করো, মানে আলফা বের করো। সো আলফা ইজ ইকুয়াল টু কীভাবে বের করবে, এখানে ভ্যালু বসাও 72 × 10⁻³ 74 × 10⁻³ ইন্টু 1 মাইনাস আলফা ইন্টু টি কত 20, আলফা বের করে ফেলবা। সো এটাও পারবা, সমস্যা হবে না। এটা এমসিকিউতে বেশি আসে। আচ্ছা, এরপর আমরা পরের টাইপে যাই। এই চ্যাপ্টারের পরের টাইপ হচ্ছে ভিসকসিটি রিলেটেড, টাইপ 14, which is viscosity আর স্টোকস ল। ভিসকসিটি আর স্টোকস ল কি একটু দেখো। ভিসকসিটি হচ্ছে বেসিক্যালি তোমার ফ্লুইডের জন্য ফ্রিকশন। কোনো একটা ফ্লুইডের মধ্যে, ধরো তুমি যদি পানির মধ্যে চলাফেরা করো, তুমি কিন্তু এক ধরনের ফ্রিকশন ফিল করবা। বা তুমি যদি এয়ারের মধ্যেও চলাফেরা করো, অনেক জোরে যখন বাতাস ফ্লো হয় তখন কিন্তু তুমি এক ধরনের ফ্রিকশন ফিল করো। এই ভিসকসিটির আইডিয়াটা কাজে লাগিয়েই কিন্তু প্যারাশুট ইউজ করা হয়। প্যারাশুট কেন আস্তে আস্তে নামে, কারণ এই এয়ারের ভিসকসিটি বা ফ্রিকশনের জন্য প্যারাশুটটা আস্তে আস্তে ডিসেন্ড হয়। ওকে, সো ভিসকসিটি হচ্ছে বেসিক্যালি ফ্লুইড ফ্রিকশন। সো এই ভিসকসিটি রিলেটেড কিছু ফর্মুলা আছে। সো ভিসকসিটির এরকম ফর্মুলা আছে যে ভিসকসিটি হচ্ছে একটা প্রপার্টি। ভিসকসিটি হচ্ছে একটা প্রপার্টি। ওকে, কোনো একটা ফ্লুইডের যে ফ্রিকশন সেই প্রপার্টিটাকে বলা হয় ভিসকসিটি। আর এই ফোর্সটাকে বলা হয় ভিসকাস ফোর্স। ভিসকাস ফোর্স হচ্ছে এফ। সো এফ এর কিছু ফর্মুলা আছে। একটা ফর্মুলা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু ইটা এ ডিডি এক্স অফ ওয়াই। এটা কি মিন করে একটু পরে বলবো। দেন আরেকটা ফর্মুলা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 6πr ইটা ভি। আচ্ছা, ডিডি এক্স অফ ইটা এ ডিডি এক্স অফ ওয়াই না, এটা হচ্ছে ডিডি ওয়াই অফ ভি। আমি ভুল লিখছি, এটা হচ্ছে ডিডি ওয়াই অফ ভি। আর এফ ইজ ইকুয়াল টু আরেকটা হচ্ছে 6πr ইটা ভি। ওকে, এই ফর্মুলাটাকে বলা হয় স্টোকস ল। আর এটা হচ্ছে নিউটনের ভিসকসিটি ল। সো এখন এটা কি মিন করে দেখো। সেকেন্ড ফর্মুলাটা আগে এক্সপ্লেন করি। সেকেন্ড ফর্মুলাটা বলে যে কোনো একটা স্ফেরিক্যাল অবজেক্ট যদি কোনো একটা ফ্লুইডের মধ্যে দিয়ে নিচে পড়তে থাকে, ধরো যে কোনো একটা ফ্লুইডের মধ্যে দিয়ে সে যদি চলাফেরা করে, ধরো এটা একটা ফ্লুইড, সেই ফ্লুইডটার মধ্যে দিয়ে এই স্ফিয়ারটা ভি ভেলোসিটিতে মুভ করতেছে আর তার রেডিয়াস হচ্ছে আর। তখন বলা হয়েছে যে স্টোকস ল বলে যে এই স্ফিয়ারটার উপর যে ভিসকাস ফোর্স বা যে ফ্রিকশন ফোর্স কাজ করবে, সেই ফ্রিকশন ফোর্সটা হচ্ছে 6πr
ইটা ভি। এখানে ইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা এক একটা ফ্লুইডের জন্য এক এক ধরনের হয়। এটাকে বলা হয় ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। ভিসকোসিটি কোএফিসিয়েন্ট এটা এক এক ফ্লুইডের এক এক ধরনের হয়। এটা কোশ্চেনে দিয়ে দিবে যে এই ফ্লুইডের ভিসকোসিটি কোএফিসিয়েন্ট হচ্ছে এত। সো স্টোকস ল বলে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 6 পাই আর ইটা ভি। ওকে, আর প্রথম যে ফর্মুলাটা, এইটার এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম যে ধরো তোমার কাছে একটা রিভার আছে। সো এই রিভারটার একদম বটম যে জায়গাটা, সো এই রিভারটা ধরো ফ্লো করতেছে, এটা হচ্ছে রিভারের আপার সারফেস, এটা হচ্ছে একদম নিচে, পানির নিচে। সো তুমি একটু চিন্তা করো, রিভারটা যদি ফ্লোয়িং অবস্থায় থাকে, উপরের লেয়ারটা কিন্তু অনেক বেশি ভেলোসিটিতে ফ্লো করতে থাকবে, মানে উপরের যে লেয়ারটা, উপরে যত পানির লেয়ার তাদের ভেলোসিটি বেশি হবে, আর যারা এই নিচে মাটির সাথে লেগে আছে তাদের ভেলোসিটি নাই বললেই চলে। মানে একদম মাটির সাথে যেই ওয়াটার পার্টিকেলগুলো লেগে আছে তাদের কোনো ভেলোসিটি নাই। তুমি যত এখান থেকে আস্তে আস্তে উপরে উঠবা তত তোমার এক একটা ওয়াটার লেয়ারের ভেলোসিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। আর সবচেয়ে বেশি জোরে ফ্লো হবে কারা? একদম উপরে যারা আছে তারা, একদম উপরে যেই ওয়াটারের লেয়ারটা আছে সে সবচেয়ে বেশি জোরে ফ্লো হবে। সো এখানে আমরা বুঝতে পারতেছি যে ওয়াটারের নিচ থেকে উপরে উঠলে ভেলোসিটির ভ্যালু চেঞ্জ হয়। ধরো ওয়াই হাইটে যদি ভেলোসিটি ভি হয়, তাহলে এটার একটা চেঞ্জিং রেট আমি কীভাবে লিখতে পারি যে ওয়াই এর সাথে সাথে ভি এর চেঞ্জটা কেমন, ডিডি ওয়াই অফ ভি, যে ওয়াই এর সাথে সাথে ভি এর চেঞ্জিং রেটটা কেমন। সো এইটাকে বলা হয় ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এটার নাম হচ্ছে কি ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ওকে, সো ভেলোসিটি গ্রেডিয়েন্ট এটা এক একটা ফ্লুইডের জন্য এক এক ধরনের হয়। ডিডি ওয়াই অফ ভি এর ভ্যালুটা তোমাকে কোশ্চেনে বলে দিবে, অথবা তোমাকে এটা না বলে বলতে পারে যে এই, আচ্ছা আমি এটার একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, ঠিক আছে। সো তোমাকে ভেলোসিটি গ্রেডিয়েন্ট দিয়ে দিবে। সো প্রথম ইকুয়েশনটা এরকম, ভিসকাস ফোর্স এফ ইজ ইকুয়াল টু ইটা ভিসকোসিটি কোএফিসিয়েন্ট ইন্টু এ। এই এর পরিচয়টা খুব ইম্পর্টেন্ট। এ হচ্ছে এরিয়া ইন কন্ট্যাক্ট উইথ ফ্লুইড, মানে ফ্লুইডের সাথে যতটুক এরিয়া কন্ট্যাক্টে থাকে। ফ্লুইড আর লিকুইড কিন্তু এক না। ফ্লুইড মানে হচ্ছে লিকুইড প্লাস এয়ার, মানে লিকুইড আর লিকুইড টাইপের যা যা আছে প্লাস গ্যাসিয়াস টাইপের যা যা আছে সব মিলায়ে হচ্ছে একসাথে বলা হয় ফ্লুইড। সো একটু আগে যেটা পড়ছিলাম সারফেস টেনশন, ওইটা হচ্ছে শুধুমাত্র লিকুইডের জন্য অ্যাপ্লিকেবল, আর ভিসকোসিটি ফ্লুইড মানে লিকুইড অ্যান্ড গ্যাস দুইটার জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। ওকে, সো নিউটনস ভিসকোসিটি ল হচ্ছে ইটা মানে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট ইন্টু এ, যতটুক এরিয়া আমার ফ্লুইডের সাথে কন্ট্যাক্টে আছে, আর ডিডি ওয়াই অফ ভি হচ্ছে তোমার ভেলোসিটি গ্রেডিয়েন্ট। সো একটু ম্যাথ দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখাই, বললো যে আমার কাছে এই যে এক্সাম্পল 24 নাম্বারটা দেখো কনসেপ্ট বুকে, এক্সাম্পল 24 বলছে যে একটা মেটাল শিট অফ এরিয়া 0.02 মিলিমিটার স্কোয়ার, সরি মিটার স্কোয়ার। তোমার কাছে একটা মেটালের শিট আছে যেটার এরিয়া হচ্ছে 0.02 মিটার স্কোয়ার। বললো এটাকে গ্লিসারিনের উপর রাখছো, গ্লিসারিনের একটা লেয়ারের উপর রাখছো। ধরো এই পিঙ্ক কালারের এগুলো হচ্ছে গ্লিসারিন। কী করলো, এটাকে গ্লিসারিনের একটা লেয়ারের উপর রাখছো। বললো এই লেয়ারটার থিকনেস হচ্ছে 5 মিলিমিটার। এবার বললো যে আমি যদি এইটাকে 0.06 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চালানোর জন্য আমার যদি এটার উপর এফ ইজ ইকুয়াল টু 0.5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমার কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা ভিসকোসিটি কোফিসিয়েন্ট ইটা ইকুয়ালস কত। সো আমরা ফর্মুলা জানি এফ ইজ ইকুয়াল টু ইটা এ ডিডি ওয়াই অফ ভি। সো এখানে ইটা বের করতে হবে। সো ইটা ইজ ইকুয়াল টু এফ ডি ওয়াই বাই এ ডিভি। সো এফ হচ্ছে 0.5, ডিওয়াই হচ্ছে এই যে 0.5 মিলিমিটার, এটা মানে এই যে হাইটটা সেটাই হচ্ছে ওয়াই, ডিওয়াই, ঠিক আছে। সো এখানে হবে তোমার
আচ্ছা এটা 5 মিলিমিটার, সো এটা হবে 5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই এ, এরিয়া হচ্ছে 0.02 আর ডিভি হচ্ছে এই ভেলোসিটিটা 0.06। ঠিক আছে, এটা ক্যালকুলেট করবা তাহলে অ্যান্সার আসবে 2.08 নিউটন সেকেন্ড মিটার স্কোয়ার। ভিসকসিটি কোএফিসিয়েন্টের ইউনিট কত? ভিসকসিটি হচ্ছে, ভিসকাস ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, সিম্পলি এটা একটা ফোর্স। ইটার ইউনিটটা কীভাবে পাবো দেখো, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ইটা এ ডিডি ওয়াই অফ ভি, সো ইটা ইজ ইকুয়াল টু এফ ডি ওয়াই বাই এ ডিভি। সো এটার ইউনিট হবে, দেখো এটার ইউনিট হবে নিউটন মিটার পার মিটার স্কোয়ার মিটার পার সেকেন্ড, মানে এরকম উপরে হচ্ছে নিউটন মিটার আর নিচে হচ্ছে মিটার স্কোয়ার মিটার পার সেকেন্ড। সো এই মিটার আর এই মিটার কাটা, তাহলে কি থাকে নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2। সো ভিসকসিটি কোএফিসিয়েন্টের ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2। এটাই আমাদের অ্যান্সার। আর স্টোকস ল রিলেটেড কোশ্চেন খুবই স্ট্রেট ফরওয়ার্ড, তোমাকে একটা স্ফিয়ারের রেডিয়াস বলে দিবে আর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি বের করতে বলতে পারে অথবা এফ বের করতে বলতে পারে, জাস্ট এই ফর্মুলাটা ভালোভাবে মুখস্থ রাখবো। এখন এই স্টোকস ল থেকে আরেকটা ফর্মুলা আসে যেটাকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি। একটা জিনিস চিন্তা করে দেখো যে তুমি যদি একটা পুকুরে একটা স্ফিয়ারকে ছেড়ে দাও, একটা ধরো এখানে একটা বলকে ফালাই দিলা, সে কিন্তু সবসময় অ্যাক্সেলারেটেড অবস্থায় পড়বে না। আমরা জানি যে নিচের দিকে জি অ্যাক্সেলারেশন কাজ করে, বাট সে সবসময় জি অ্যাক্সেলারেশনে পড়বে না। এখানে যেটা হয়, সে যত নিচের দিকে নামবে তত তার ভেলোসিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। বাট আমরা শিখে আসছি যে এফ ইজ ইকুয়াল টু 6πr ইটা ভি, মানে ফোর্স হচ্ছে ভেলোসিটির প্রপোর্শনাল, মানে ফ্রিকশন ফোর্স ভেলোসিটির প্রপোর্শনাল। সো এটা যত নিচে নামবে তার ভেলোসিটি তত বাড়তে থাকবে, আর ভেলোসিটি যত বাড়বে ফ্রিকশন ফোর্সটা উল্টা দিকে তত বাড়তে থাকবে। ফ্রিকশন হচ্ছে কি, মোশনের অপোজিট দিকে কাজ করে। সো ওয়াটার তাকে এইদিকে একটা ফোর্স দিবে। সো একসময় হবে কি, তার নিচের দিকে যে ফোর্স সেটা উপরের ফোর্সের সাথে ইকুয়াল হয়ে যাবে। ইকুয়াল হয়ে গেলে কি হবে, দুইটা ফোর্স ব্যালেন্সড, সো তখন ওর উপর আর কোনো অ্যাক্সেলারেশন থাকবে না, ও তখন ইউনিফর্ম ভেলোসিটিতে আস্তে আস্তে নিচে নামবে। এর জন্যই আমরা যখন দেখো যে যখন বৃষ্টি পড়ে তখন বৃষ্টির ফোঁটাটা কিন্তু খুব জোরে পড়ে না, কারণ বৃষ্টির এই পানির ফোঁটাগুলো অনেক উপর থেকে পড়তেছে, আস্তে আস্তে একসময় তারা টার্মিনাল ভেলোসিটি গেইন করে। মানে এই যে ফাইনালি যেই ভেলোসিটিটা ও গেইন করে, মানে যেই ভেলোসিটিটা ও থ্রু আউট দ্য জার্নি এরপর মেনটেন করে, মানে যেটা আর চেঞ্জ হয় না, ইউনিফর্ম ভেলোসিটি থাকে, সেটাকেই বলা হয় টার্মিনাল ভেলোসিটি। মানে প্রথমে তার ভেলোসিটি আস্তে আস্তে বাড়তে থাকে, ধরো 0 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, এরপর এক সময় 4 মিটার পার সেকেন্ড, দেন এক সময় ধরো এই পজিশনে তার ফ্রিকশন ফোর্স আর নিচের দিকের ফোর্স ইকুয়াল হয়ে গেল, তখন সে এই 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতেই নিচে নামতে থাকবে। এই ভেলোসিটিটাকেই বলা হয় টার্মিনাল ভেলোসিটি। সো এই টার্মিনাল ভেলোসিটির ফর্মুলা আছে, ডেরিভেশনটা দরকার নেই, আর এটা স্টোকস ল থেকেই আসছে। সো এটার ফর্মুলাটা এরকম যে টার্মিনাল ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু টার্মিনাল ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু 2/9 r স্কোয়ার রো এস মাইনাস রো এফ ডিভাইডেড বাই জি, সরি রো এস মাইনাস রো এফ ডিভাইডেড বাই ইটা ইন্টু জি। এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। কোনো একটা অবজেক্ট যদি নিচের দিকে পড়তে থাকে তার টার্মিনাল ভেলোসিটি হচ্ছে ভি ইকুয়ালস 2/9 r স্কোয়ার রো এস মাইনাস রো এফ জি ডিভাইডেড বাই ইটা। আর হচ্ছে ওই অবজেক্টটার রেডিয়াস, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইটা হচ্ছে ভিসকসিটি কোএফিসিয়েন্ট, রো এস মানে হচ্ছে ডেন্সিটি অফ দি অবজেক্ট, মানে সলিড ডেন্সিটি অফ অবজেক্ট, যেই অবজেক্টটা পড়তেছে তার ডেন্সিটি। আর রো এফ হচ্ছে যেই ফ্লুইডের মধ্যে দিয়ে পড়তেছে তার ডেন্সিটি। আচ্ছা, সো তুমি যদি কখনো ম্যাথ করে দেখো যে ভি এর ভ্যালুটা পজিটিভ আসছে, তাহলে বুঝতে হবে যে এই অবজেক্টটা ডাউনওয়ার্ড মোশনে আছে, মানে নিচের দিকে যাচ্ছে। আর কখনো যদি দেখো যে কোনো কারণে ভি এর ভ্যালুটা নেগেটিভ চলে আসছে, তাহলে বুঝতে হবে এটা একটা উপরের দিকে যাচ্ছে। এখন উপরের দিকে কী হয়ে যেতে পারে,
তুমি চিন্তা করো যে ওয়াটারের মধ্যে যখন একটা বাবল প্রডিউস হয়, এয়ার বাবল প্রডিউস হয়, সেটা কি হয়, আস্তে আস্তে উপরে উঠে আসে না? দেখবা যে ওই বাবলটাও প্রথমে একটু ভেলোসিটিতে থাকে, বাট এরপর দেখবা বাবলটা একদম একটা ইউনিফর্ম ভেলোসিটিতে উপরে উঠতে থাকে। সো যদি ভি নেগেটিভ হয় তখন ওইটা বোঝায় যে ও উপরের দিকে উঠতেছিল। ওকে, সো টার্মিনাল ভেলোসিটির ম্যাথ আসলে এই ফর্মুলা দিয়ে করব। আমরা একটা ম্যাথ দেখি। এখানে দেখো তোমার কোথায়, এখানে এক্সাম্পল 23টা খুব ইম্পর্টেন্ট, এটা একটু তোমরা নিজেরা দেখবা, পারবা এটা, এই ফর্মুলাটাও লাগে, ঠিক আছে? আমি এক্সাম্পল 25 নাম্বারটা বলি। সো 5 নাম্বারে বলছে যে, আচ্ছা 5 নাম্বারটাও এখন, আচ্ছা আমি 23 নাম্বারটাই দেখে, ওইটা বেশি ভালো হবে, ওইটা বুঝলে 25 নাম্বারটা পারবা। বলছে এ গ্লাস স্ফিয়ার অফ ম্যাস 1.34 into 10 to the power minus 4 kg and diameter of 4.4 into 10 to the power minus 3 meter is falling through oil of density 0.943 into 10 cube kg per meter cube. So কি দেওয়া আছে? ম্যাস দেওয়া আছে 1.34 into 10 to the power minus 4 kg, ডায়ামিটার দেওয়া আছে এটার 4.4 into 10 to the power minus 3 মিটার, ডেন্সিটি দেওয়া আছে, ডেন্সিটি অফ ফলিং, বলছে যে ফলিং থ্রু অয়েল, সো এখানে ফ্লুইড হচ্ছে অয়েল, আর বলছে যে ওই অয়েলের ডেন্সিটি মানে রো এফ হচ্ছে 0.943 ইন্টু 10 to the 3 কেজি পার মিটার কিউব। আর বলছে এখানে টার্মিনাল ভেলোসিটি, আচ্ছা এখানে টার্মিনাল ভেলোসিটি তো দেওয়া নেই, বলছে যে সে টার্মিনাল ভেলোসিটি গেইন করার পর 6.4 সেকেন্ডে 0.381 মিটার ক্রস করে। ওকে, বলছে 6.4 সেকেন্ডে সে 0.381 মিটার ক্রস করে। বলছে ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি অফ অয়েল। আচ্ছা, সো টার্মিনাল ভেলোসিটি যখন একবার গেইন করে ফেলে সেটা কি একটা ইউনিফর্ম ভেলোসিটি, সেটা হচ্ছে টি, এটা হচ্ছে এস, তাহলে ভেলোসিটিটা কত? ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। সো এটা আসে 0.0595 মিটার পার সেকেন্ড। সো এখন আমার কাছে টার্মিনাল ভেলোসিটি আছে, আমাদেরকে ইটা বের করতে বলছে। আচ্ছা, সো ইটা ইজ তোমার ভি ইজ ইকুয়াল টু ভি নো 2/9 আর স্কোয়ার রো এস মাইনাস রো এফ জি ডিভাইডেড বাই ইটা, সরি জি ডিভাইডেড বাই ইটা। ভি আমরা জানি 0.0595, 2/9, রেডিয়াস কত? ডায়ামিটারের হাফ, সো 4.4 ইন্টু 10 to the power minus 3/2 হোল স্কোয়ার, রো এস মাইনাস রো এফ। আচ্ছা, রো এস কি দেওয়া আছে? না, ডিরেক্টলি দেয় নাই। রো এস মানে হচ্ছে যে জিনিসটা পড়তেছে তার ডেন্সিটি কত, ডেন্সিটি হচ্ছে ম্যাস বাই ভলিউম, ম্যাস বাই ভলিউম কত একটা স্ফিয়ারের? 4/3 পাই আর কিউব। যদি এটা ডায়ামিটারে দেওয়া থাকে তাহলে কি লিখবো? এম ইকুয়ালস, আর মানে হচ্ছে d/2, সো 4/3 পাই d/2 হোল কিউব। সো এইগুলো এখানে বসাইতে হবে এখন। সো এম হচ্ছে 1.34 ইন্টু 10 to the power minus 4 ডিভাইডেড বাই 4/3 পাই d/2 মানে 4.4 to 10 to the power minus 3/2 হোল কিউব মাইনাস রো এফ, রো এফ দেওয়া আছে এটা 0.943 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই ইটা, ইটা আমরা বের করব, জি হচ্ছে 9.8, ক্যালকুলেট করো, ইটা চলে আসবে, এটা আসবে 0.365 নিউটন সেকেন্ড মিটার স্কোয়ার। নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, অথবা এটাকে আরও একটা ইউনিট দিয়ে লেখা যায়। দেখো এটা মানে কি, নিউটন সেকেন্ড মিটার স্কোয়ার পার মিটার স্কোয়ার মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড, নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে প্যাসকেল, সো প্যাসকেল সেকেন্ডও লেখা যায়। ওকে, সো টাইপ 15-এ যাই আমরা, আর দুইটা টাইপ বাকি। সো টাইপ 15 হচ্ছে ক্যাপিলারিটি, এটা সারফেস টেনশন রিলেটেড। টাইপ 15 ক্যাপিলারিটি মানে হচ্ছে যখন আমরা ধরো এখানে এই এক্সপেরিমেন্টটা হয়তো তোমরা দেখছো যে একটা জারের মধ্যে যদি ওয়াটার থাকে আর আমি যদি সেখানে খুব
থিন একটা টিউব ঢুকাই, তখন দেখা যায় কিছু ওয়াটার আস্তে আস্তে উপরে উঠে আসে। এই ফেনোমেননটাই হচ্ছে ক্যাপিলারিটি। ওকে, সো এইটার রিলেটেড ম্যাথ কীভাবে করতে হয় দেখো। ক্যাপিলারিটি রিলেটেড ম্যাথ আছে, ম্যাথের জন্য যে ফর্মুলাটা লাগে সেটা হচ্ছে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু আর রো জি এইচ প্লাস আর বাই 3 ডিভাইডেড বাই ইটা, সরি ডিভাইডেড বাই 2 কস থিটা। ওকে, সো আমি এক্সপ্লেন করি একটা যে এখানে কোনটা কি বোঝায়। টি হচ্ছে সারফেস টেনশন, মানে এই যে যেই লিকুইডটা উপরে উঠে আসবে তার সারফেস টেনশন। আর হচ্ছে এই যে ক্যাপিলারি টিউবটা আমরা ইউজ করতেছি তার রেডিয়াস অফ টিউব। রো হচ্ছে এই যে যেই লিকুইডটা উপরে উঠে আসবে তার ডেনসিটি। এইচ হচ্ছে এটা যতটুকু উপরে উঠে আসছে সেটা, হাইট অ্যাসেন্ডেড বাই দ্য লিকুইড। ওকে, আর এরপর ভিতরে আর বাই 3 ওই মানে রেডিয়াসের 1/3। আর কস থিটা, এখানে থিটাটা কি? থিটাটাকে বলা হয় কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। সো আমি এটা একটু এক্সপ্লেন করি যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল জিনিসটা কি। সো আমরা যখন কোনো একটা সারফেসে ধরো একটা ওয়াটার ড্রপকে ফালাই দিই, ধরো তুমি তোমার টেবিলে একটা ওয়াটার ড্রপ ফালাইলা, সো সেটা শেপ কাইন্ড অফ এরকম হয় না? দেখো, ধরো তোমার টেবিলের উপর তুমি একটা ওয়াটার ড্রপ ফালাইছো, দেখবা সেটা দেখতে এরকম হয়ে আছে, রাইট? একটু ছড়াই গেছে। কথা হচ্ছে ওয়াটার ড্রপ যখন এমনিতে থাকে তখন স্ফেরিক্যাল কেন হয়? কারণ এই সারফেস টেনশনের জন্য সে মানে সবাই একসাথে থাকে। বাট যখন আমরা এটাকে একটা সারফেসের উপর ফালাবো তখন সে ডিফর্মড হয়ে এইরকম একটা শেপ ধারণ করে। সো কন্ট্যাক্ট অ্যাঙ্গেল হচ্ছে আমরা যদি এই যে যেইখানে টাচ করছে সারফেসটাকে, যেইখানে ওয়াটার টাচ করছে সেইখানে যদি একটা ট্যানজেন্ট আঁকি, তাহলে এই ট্যানজেন্টটা লিকুইডের মধ্যে দিয়ে সারফেসের সাথে যত অ্যাঙ্গেল করে সেটাই হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। সো ওয়াটারের জন্য কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা কীরকম হয়? অ্যাকিউট অ্যাঙ্গেল হয়। আর মার্কারির জন্য, মার্কারি কম্পাউন্ডটা যদি তুমি একটা টেবিলের উপর রাখো দেখবা যে মার্কারি একদম একটা ড্রপের মতোই থাকে, সে ডিফর্মড হয় না। তুমি যদি কোথাও মার্কারি রাখো দেখবা যে সেটা একদম টেবিলের উপর রাখার পরও এরকম হয়ে আছে। এরকম একটা এক্সাম্পল তুমি আরও দেখতে পারবা যে তুমি যদি কচু পাতার উপর পানি ফেলাও দেখবা যে ওইখানে একদম ওয়াটার ড্রপগুলো ড্রপের মতো থাকে, মানে কচু পাতা পানিতে ভিজে না। ওকে, সো এই মার্কারি যদি আমি একটা সারফেসের উপর রাখি তখন সে একদম এরকম ইনট্যাক্ট অবস্থায় থাকে। সো এইখানে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল হচ্ছে এই যে যেখানে টাচ করছে এখানে একটা ট্যানজেন্ট রাখবো, তো লিকুইডের ভিতর দিয়ে যে অ্যাঙ্গেল করে সেটাই হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। এখানে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা কিন্তু একটা অবটিউজ অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা, সো আমাদের এখানে টাস্ক হচ্ছে মানে এই কন্ট্যাক্ট অ্যাঙ্গেল তোমার এক একটা লিকুইডের জন্য এক এক রকম হয়। সো তোমাকে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা কোশ্চেনে বলে দিবে। আর এখানে হাইট অ্যাসেন্ডেড বাই দ্য লিকুইড ইফ এইচ ইজ পজিটিভ, ঠিক আছে? এটা একটু সাইড নোটে লিখে রাখো। আর যদি এইচ এর ভ্যালু নেগেটিভ হয় বা কখনো তোমার কোশ্চেনে যদি বলে হাইট ডিসেন্ড করছে মানে নিচের দিকে নেমে গেছে, তখন তুমি এইচ এর ভ্যালুটা কিসে বসাবা? নেগেটিভে বসাবা। অথবা যদি তুমি দেখো যে তোমার ক্যালকুলেশনের পর এইচ এর ভ্যালুটা নেগেটিভ আসছে তাহলে বুঝবা যে এটা ডিসেন্ড হয়েছে, ঠিক আছে? সো এটা ম্যাথ দেখলেই ক্লিয়ার হয়ে যাবে যে এখানে কীভাবে ম্যাথ করতে হবে। সো একটা ম্যাথ দেখাই, এক্সাম্পল নাম্বার 26। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এখানে কনসেপ্ট বুকে দেখবা টাইপ 16 নামে একটা টাইপ আছে, এটা বাদ, এটার পাশে একটা ক্রস সাইন দিয়ে রাখবা, এটা কোথাও আসে না। মানে এটা অ্যাকচুয়ালি একটা মানে আগের সিলেবাসের টপিক যেটা তোমাদের সিলেবাসে এখন নাই। ওকে, এটা মানে আরও 4-5 বছর আগে আসতো। সো এইখানে তোমার টাইপ 15-এর আমরা একটা ম্যাথ দেখি ক্যাপিলারিটি রিলেটেড। সাপোজ এই যে 26 নাম্বার যে ম্যাথ,
সো এখানে বলছে যে দুইটা ক্যাপিলারি টিউব আছে, তোমার কাছে দুইটা ক্যাপিলারি টিউব আছে, একটা হচ্ছে 3 মিলিমিটার ডায়ামিটার, আরেকটা ক্যাপিলারি টিউব আছে যার ডায়ামিটার হচ্ছে 6 মিলিমিটার। বলছে দুইটাকেই আমি পানির মধ্যে রাখছি, পানির মধ্যে করে রাখছি, ডুবাই রাখছি। সো এখন জিজ্ঞেস করছে, দেখো দুইটাকে এই যে পানির মধ্যে রাখলাম। সো এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে দুইটাতে ওয়াটার যতটুকু উঠবে, এখানে কি কিছুটা ওয়াটার উঠে আসবে। আমরা জানি যে এখানে ওয়াটারটা এরকম একটা শেপ করে উপরে উঠে আসবে কিছুটা। সো বলছে যে দুইটার যে ওয়াটার উঠে আসবে সেই হাইটের ডিফারেন্সটা কত। ওকে, আমাদের এখানে তোমার সারফেস টেনশন দিয়ে দিছে যে সারফেস টেনশন হচ্ছে 7.3 ইন্টু 10⁻⁻2 নিউটন পার মিটার, আর কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বলছে 0, আর বলছে ডেন্সিটি অফ ওয়াটার হচ্ছে 10⁻³ কেজি পার মিটার কিউব। এটা না বলা থাকলেও তুমি বুঝে নিবা, ওয়াটারের ডেন্সিটি তো সবার মুখস্থ। সো এখানে আমাদের জিজ্ঞেস করছে যে দুইটার হাইটের ডিফারেন্স কত। সো আমরা ফর্মুলা জানি যে টি ইজ ইকুয়াল টু আর রো জি এইচ প্লাস r/3 ডিভাইডেড বাই 2 cos থিটা। এই ফর্মুলাটার কিছু অ্যাপ্রক্সিমেশন করা যায়। আচ্ছা, অ্যাপ্রক্সিমেশন আমাদের দরকার নেই। সো ধরো এখানে আমার এটা হচ্ছে 2 cos থিটা। সো এখানে প্রথমটার জন্য কত হাইট উঠবে, ধরো প্রথমটার জন্য উঠবে h1 হাইট। আচ্ছা, তোমরা একটু গেস করে দেখো যে এটা কোনটায় বেশি উঠবে কোনটায় কম। ডেফিনেটলি h1-এ বেশি উঠবে, কারণ এই টিউবটা হচ্ছে একটু মোটা। সো এটার জন্য পানি উপর উঠবে কম। সো h1 গ্রেটার দ্যান h2 হবে। এটা আগে থেকেই তুমি কমন সেন্স অ্যাপ্লাই করে বুঝতে পারবে। যত টাইনি টিউব হবে, যত থিন টিউব হবে, তত বেশি পানি বেশি উপর উঠবে। আচ্ছা, এখন আমাদের প্রথমটায় এটা যদি h1 অ্যামাউন্ট উঠে, তাহলে আমরা লিখতে পারি টি ইজ ইকুয়াল টু r1 রো জি h1 প্লাস r1/3 ডিভাইডেড বাই 2 cos থিটা। থিটা হচ্ছে 0, সো cos 0 হচ্ছে 1। আচ্ছা, টি এর ভ্যালু কত, 7.3 ইন্টু 10⁻⁻2 ইজ ইকুয়াল টু r1 হচ্ছে 3 মিলিমিটার ডায়ামিটার, তাহলে রেডিয়াস হচ্ছে 1.5 মিলিমিটার। সো 1.5 ইন্টু 10⁻⁻3, ডেন্সিটি হচ্ছে 10 কিউব, জি হচ্ছে 9.8, h1 প্লাস 1.5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 2। এটা সলভ করে এইচ এর ভ্যালু বের করো। ক্যালকুলেটার সলভ করতে পারবা একবারে, যে 7.3 ইন্টু 10⁻² ইকুয়ালস 1.5 ইন্টু 10⁻³ ইন্টু 10 কিউব ইন্টু 10 কিউব ইন্টু 9.8 ইন্টু এইচ প্লাস, সো এইচকে এক্স লিখলাম, এক্স প্লাস 1.5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 2। সো এটা সলভ প্রেস করো, শিফট সলভ ইকুয়াল, ও এইচ এর ভ্যালুটা বের করে বললো 9.431 ইন্টু 10⁻³, মানে এত মিলিমিটার, 9.43 মিলিমিটার। সিমিলারলি তুমি h2 বের করবা, দেন তোমার হাইটের ডিফারেন্স হচ্ছে তাহলে h1 মাইনাস h2, একটা থেকে আরেকটা মাইনাস করে দিবা। এক্সাম্পল 27টা দরকার নেই, ওকে, এইটার পাশেও ক্রস সাইন দিয়ে রাখো, আর বাকি যে দুইটা আছে এই দুইটা নিজেরা করবা। সো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা, চ্যাপ্টার 7, হিউজ একটা চ্যাপ্টার অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনের কোশ্চেন খুব বেশি আসে। সো এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। কিভাবে করবা, এখানে তোমরা ফার্স্ট অফ অল সব থিওরি পড়বা, কনসেপ্ট বুকে যা যা আছে প্রত্যেকটা এক্সাম্পল করবা। আমি যেগুলো করতে নিষেধ করছি সেগুলো বাদে সবগুলো করবা এক্সাম্পলস। দেন এক্সারসাইজে দেখবা কিছু ম্যাথ আছে, ওইগুলোও করবা, ঠিক আছে। আর সব ফর্মুলাগুলো একসাথে দেওয়া আছে। আমি যেই ফর্মুলা পড়াই নেই সেটা মুখস্থ করতে যাও না, কনসেপ্ট বুকে থাকলেও এটা পড়ার দরকার নেই। আমি এই ভিডিওতে যা যা পড়াইছি শুধু এইগুলাই পড়বা। আর এখানে তুমি এক্সারসাইজ থেকে এক্সারসাইজে যে ম্যাথগুলো আছে সেইগুলোও করো। এক্সারসাইজে তোমার কোনোটায় যদি আটকাও আমাকে একটু জানাও। আর এগুলোর সলিউশন তো দেওয়াই আছে বইতে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এমসিকিউ সলভ করবা। তুমি এমসিকিউটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে সলভ করবা, ঠিক আছে।
সো এটা সলভ করতে থাকো, আর ওয়েভটা আমরা অন্য ক্লাসে দেখি, কারণ এই চ্যাপ্টারটা একটু বেশি বড় তো, সো ওয়েভটা এটার সাথে দেখাইলে তোমাদের বেশি প্রেশার হয়ে যাবে। সো তোমরা এটা আলাদাভাবেই করো। ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।